এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল। এখন প্রকাশে আমার সঙ্গে যোগ দিয়েছেন খালেদ মহিউদ্দিন। প্রশ্ন যদি করতে হয় তাহলে ওইটা একটা বিষয় যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম বা সাধারণ যারা ভোক্তা শ্রেণী তারা সাংবাদিকদের নিয়ে প্রশ্ন তুলেছে। আমরা নাকি প্রশ্ন করতে ভুলে গেছি, প্রশ্ন করতে পারি না। মানে পারিনার তালিকা তো আসলে অনেকই দীর্ঘ, মানে বা ভুলে গেছে। হ্যাঁ, ভুলে যাওয়ার তালিকাও অনেক দীর্ঘ। কি কি যে মনে আসে বা কোনো কিছু কোনো সময় শিখছিলাম কিনা সেইটার তালিকাও দীর্ঘ। তবে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু না, আমি খেয়াল করি যে ব্যক্তি জীবনেও সমাজ জীবনেও আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাটা একদম হারায় ফেলছি। মানে সাংবাদিকরা গান্ডু, ডাক্তাররা কসাই, পুলিশরা ঘুষখোর, আমলারা তো সবচেয়ে খারাপ, তো অমুক সমুক সবচেয়ে খারাপ, শুধু সরকারি চাকরিটা ভালো আর বাকি সব কিছুই কিন্তু আসলে বেসিক্যালি খারাপ। তো সরকারি চাকরি যে করে সে আমলারা আরও খারাপ। আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি আপনি জিজ্ঞান যে কেমন দেশ চালালেন, ভালোই চালাইতাম কিন্তু আমলারা চালাইতে দিল না। তো আমলারা করছে কি? তো আমলাদের চালাইতে পারো নাই মানে তো তুমি অযোগ্য ভাই, তুমি তোর বস ছিলা, তুমি ও তোমার কথা শুনলো না, মানে এইটার ব্যবস্থাপনাও তো নিশ্চয়ই এটার মধ্যে আসে। দোষ একটা দিয়া টিয়া যে না আমলারা চালাইতে দেয় নাই, আমরা ভালো করতে চাইছিলাম এইটার জন্য হয় নাই। দোষ দিলে তো আমরা দিতেই পারি। আর সাংবাদিকদের প্রশ্ন করতে আমরা ভুলে গেছি না, সাংবাদিকতা আমরা ভুলে গেছি না, কি করতে শুরু করছি, এইটার অনেক রকমভাবে ব্যাখ্যা হয় আসলে। এখন চাইলেই তো একজন তুষার আব্দুল্লাহ যে কোনো কিছুরে কন্টেন্ট ভাবতে পারবে না আসলে। আমি একটা অনুষ্ঠানে গেলাম, আমি এক জায়গায় একজন বড় নেতার সাথে চেয়ারে তার বসতে বাধ্য হইলাম, উনি ভাগাভাগি করে চেয়ারে বলতেছে বসতে দিতেছে, আমি খুবই অস্বস্তির সঙ্গে মাথা চুলকাইতেছি, হাসতেছি বা একটু বিব্রত হচ্ছি, এইটা দিয়ে একটা কন্টেন্ট। এটা কেমনে সম্ভব? আমাকে তো জানতে জিজ্ঞেস করতে হবে যে ভাই এটাকে আমি আপনার এইটা মানে আমি রেকর্ড করতে পারি কিনা, বা এইগুলির কোনো বালাই না। না, এটা তো জার্নালিজম, এটা ভাইরালিজম না মানে সো না, আমি কিন্তু আবার স্বীকার করি, আমার ওইটা নাই যে আমি স্বীকার করি যে আসলেই তো আমাদের শার্পনেস আমাদের বয়সের সঙ্গে সঙ্গে কমবে। আমি এই বছর 52 হব, তো আমার তো আগের শার্পনেস থাকবে এরকম ব্যাপারটা তো এরকম না, এটা তো এক ধরনের দিকে আসে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা বোধহয় খুব দ্রুত একটা উপসংহারে চলে আসি, এইটাও আমার একটা মানে যদি বলেন সিদ্ধান্তে চলে আসি, এটা সিদ্ধান্তে চলে আসা, উপসংহারে চলে আসা, আর পরস্পরের প্রতি একদমই কোনো ধরনের না এটা তো রেসপেক্ট না থাকা। আবার বিষয়টা হলো যে এই যে আমার তীক্ষ্ণতা কমে যাচ্ছে বয়সের কারণে, সেটা আবার বয়সে আবার তীক্ষ্ণতা বাড়েও, কিন্তু অভিজ্ঞতা থেকে তীক্ষ্ণতা বাড়েও। কিন্তু এইটা যে আমরা দুজন সাংবাদিকতা করতে করতে এরকম একটা প্রদর্শন করেছি বা আমাদের যে আমল নামাটা আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে যে আমরা ওই জাতীয় সাংবাদিকতা করেছি, করতে বাধ্য হয়েছি বা স্বপ্রণোদিতভাবে হয়ে করেছি, তারপর আমরা এখন আর প্রশ্ন করছি না। এটা সাধারণের এই ধারণা কিনা? না, সাধারণের ধারণাটা বোধহয় এরকমই, কিন্তু আমরা কি করি নাই সেইটার বিবেচনা তো, সেইটা তো আমি তো আবারও বলি যে সেইটা তো একটা বিরাট লম্বা তালিকা হতে পারে, কিন্তু সব কিছুরই তো এখন ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে। আমরা যখন থেকে আসলে ব্রডকাস্ট জার্নালিজম শুরু করছি তখন থেকে তো আমাদের ডিজিটাল ফুটপ্রিন্টগুলি তো আছে মোর অর লেস। মানে আপনি যখন শুরু করছেন সেই সময়টার মানে ব্রডকাস্ট জার্নালিজম যখন শুরু করছে তখন একটু কম টম থাকলেও মাঝামাঝি এসে 5, 6, 7 সাল থেকে আসে তো মোটামুটি থেকে ভালো মতো, হ্যাঁ মোটামুটি একটা ফুটপ্রিন্ট আসে। তো আমরা কি করছি সেইটাও তো আসলে দেখা যেতে পারে যে কি করি নাই বা কি করতে পারি নাই, তো সেইটা দেখা যেতে পারে। সেইটার চেয়েও আমার কাছে মনে হয় যে আমরা অনেক বেশি জাজমেন্টাল, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে এই প্রবণতাটা ভালো কিনা বা এই প্রবণতাটা আসলে দরকারি কিনা, বা আমাদের এই একটা এরকম একটা যে জায়গা থেকে খুব সারিবদ্ধভাবে লোকজন আমাদের কাজকর্মরে খুব বিবেচনা করছে, এর মধ্যে হাঁটাটা ভালো বা উচিতই কিনা সেটা আমি খুব ভালো বুঝতে পারি না। আমার কাছে মনে হয় যে সবই ভালো, এই দুনিয়ায় সবই ভালো, সবই ভালো, সবই ভালো। কিন্তু ওই যে চট করে বলে ফেলা, যে সিদ্ধান্ত নেওয়া যে আমার একটা আচরণ, আমার একটা কথায় সিদ্ধান্ত নেওয়া যে খালেদ মহিউদ্দিন এই জাতীয় সাংবাদিক, ওই দলের, এই যে ট্যাগিংটা, এইটা শুরু হলো কিভাবে?
আমার কাছে মনে হয় যে এইটা মোরললেস ছিল। আমি ওইটা ওইরকম কিন্তু সোশ্যাল মিডিয়া অত ওইরকম ছিল না বলে আমি আপনারে বলি যে 2015 সালে যখন ঢাকায় মেয়র ইলেকশন হলো, যেটাতে মেয়র আনিসুল হক মেয়র হয়েছিলেন, তো সেইখানে আমি প্রধানমন্ত্রীকে, সেই সময়কার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়া তো হ্যাঁ গণভবনে আমি তো ধাপে ধাপে যে আমরা তো স্বাধীন আছি, এখন কি স্বাধীন ভবিষ্যতে থাকবো কিনা, এই 3 দিন পরের পরে ভবিষ্যতে থাকবো কিনা, তো ওইটার ক্ষেত্রে উনি উনার মতো করে জবাব দিছেন। ওনার কাছে মনে হয়েছে যে খুব, আমার ধারণা ওনার কাছে মনে হয়েছে যে খুবই বেয়াদবিমূলক প্রশ্ন আমি করছি। উনি আমারে জবাব দিছেন, উনি হচ্ছে এরকম করে বলছে যে পেঁচা পেঁচা আমি ধরি তার লোক টোক পাইলে। স্পষ্ট তো বোঝা গেছে তিনি বিরক্ত হয়েছেন। উনি যেই বিরক্ত হইলেন, এইটার 2টা ফল দেখা গেল। এক হচ্ছে আমি এরপরে যতদিন বাংলাদেশে ছিলাম কোনোদিন গণভবনের কোনো কিছুতে আর জীবনে কোনোদিন দাওয়াত পাই নাই। আর 2 হচ্ছে এইটা আমার আবার খুব একটা এজ দিল যে হ্যাঁ প্রধানমন্ত্রীর প্রশ্ন করে একটা বিপদে ফেলছে বা প্রধানমন্ত্রীর প্রশ্ন করে একটা সমস্যায় ফেলছে, এটা আমার আবার খুব জনপ্রিয়তা দিল। এই দেখেন প্রশ্নটা খুবই সামান্য ছিল, কিন্তু উনার মানে ওই প্রধানমন্ত্রীর রেইজের কারণে আমি একটা পপুলার হয়ে গেলাম। এটাও আমার কাছে মনে হয় যে খুব দ্রুত একটা সিদ্ধান্তে চলে আসা। মানে পপুলার মানে আমারে হয়তো লোকে চিনতো, কিন্তু প্রশ্নটা আমারে অনেক, যেটাকে বলে যে কোট আনকোট হিরোতে পরিণত করলো। একই রকম অ্যাপ্রোচে, আমি বলবো যে হুবহু একই অ্যাপ্রোচে আমি মোটামুটিভাবে এই প্রশ্নটা প্রধানমন্ত্রী ইন ওয়েটিং তারেক রহমান সাহেবের জন্য বিব্রতকর হইতে পারতো। আমি প্রসঙ্গটা একটু টাইনেই আনলাম, বিব্রতকর হইতে পারতো। কিন্তু মজার ব্যাপার হয়েছে যে প্রশ্নটার একটা ভালো উত্তর উনি দিয়ে ফেলছে। অ্যান্ড ভালো উত্তর দিয়ে ফেলার পরে উনারে লাগছে হচ্ছে স্মার্টার, এটা একটা প্রবলেম। অ্যান্ড উনি যদি আমার বলতো আমি এখানে একটা প্রেস ব্রিফিং করতেছি, প্রেস কনফারেন্সও করতেছি না, প্রথম দিন আমি চেয়ারেই বসলাম না, আপনি আমার এই প্রশ্ন কেন, এই প্রশ্নের উত্তর আমি এখন কেন দিব, এরকম যদি উনি একটা হয়তো দেখাইবেনও না এমন না, 2 একবার আরো 2 একবার হয়তো এটা করবে, কিন্তু প্রথমবার হয়তো এটা উনি দেখায় নাই। ওই যে দেখায় নাই এবং তার যে স্মার্ট মনে হয়েছে, তার এই স্মার্ট মনে হইল কেন? এখন প্রশ্নটা হয়ে গেছে তেলবাজি, প্রশ্নটা হয়ে গেছে হচ্ছে কি জানি কি, এবং কি সব শব্দ টব্দ বলে তো মানে চিন্তাই করতে পারি না। বডি ল্যাঙ্গুয়েজ, হাসলেন কেন, হাইসা, আমার আসলে আমি তো একটু প্রশ্ন, মানে আমি সব হাসি খুশিতে হাসি না, কিন্তু হাসিটা আমার আসতেই ছিল। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেহারা দেখে আরো বেশি আসছে, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিং দ্য ভেটারেন পলিটিশিয়ান, উনার কিন্তু মনে হয়েছে যে এটা খুবই বিব্রতকর প্রশ্ন। কারণ সারা জায়গাতেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা হইতেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নটা করার ফলে এটা একটা দোধারি তলোয়ার। উনি যদি বলে হয় নাই তাহলে উনি জানবে কেমনে, উনি যদি বলে যে হইছে তাহলে এটা কোন দিকে হয়েছে, এটা কেমনে কবে। এই জন্য আমি কিন্তু একটা প্ল্যাটফর্ম লে করছিলাম যে আপনি বলছিলেন যে এটা সহজ হবে না, কিন্তু দেখা গেল আপনি 2 আসনে পাস করছেন। তো এইটা আপনি এইটা বলার জন্য আমি একটা আবার এটার মধ্যে একটা লেয়ার দিছি যে যদি অভয় দেন তাহলে বলি 200 আসনে পাস করতে কি ইঞ্জিনিয়ারিং করতে হইলো, তো এইটা কইতে গিয়ে আমার এমন হাসি আসে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা সেন্স করছে বেশি, মানে ওনার পাশে বসে, এবং উনি যেহেতু একটু ভেটারেন পলিটিশিয়ান, উনার কাছে মনে হয়েছে যে মানে, এবং উনি কিন্তু হাত টাত নাইরা টাইরা আগে এমনি বলে রাখি, এমনি বিএনপির মধ্যে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার অনেক বেশি পছন্দ করে। তো এইটা বোধহয় আছে না, উনার মনে হয় একটু লাগছে যে এর কথা এত বলি টলি, এ গিয়া কেমনে এরকম একটা কথা বললো, এখন তো আমাদের চেয়ারম্যান সাহেব না, উনি হয়তো ভাবেন না যে উত্তরটা ওই যে হ্যাঁ ওই প্রশ্নের উত্তরটা আবার হয়ে গেছে ভালো, মানে এটা একটা ওভার বাউন্ডারি হবে, এটা হ্যাঁ উত্তরটা হয়ে গেছে আবার অনেক ভালো। এখন প্রেস ব্রিফিং আমি তো আর কোনো কাউন্টার প্রশ্ন করতে পারতেছি না, কাউন্টার প্রশ্ন করতে পারলে অবশ্য এইটার ওভার বাউন্ডারি থাকতো না, একটা সম্পূরক প্রশ্ন করে থাকলে উনি যে বলছে জনগণকে কনভিন্স করে, এইটা আবার একটু লুজ বলি আসলে, কিন্তু এটা তার আমি আর সো আমার এখন বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং গণমাধ্যম ধ্বংস করার দায় নিয়ে, এবং আবারও একটি যে তোষামোদী সাংবাদিকতার যুগে প্রবেশ করানোর দায় আমার উপরে সোশ্যাল মিডিয়ার অনেক। তোষামোদী সাংবাদিকতা, পোষা পাখির সাংবাদিকতা দুইটা একই রকম, মানে আমরা এই আমাদেরকে পোষা পাখির সাংবাদিকতাও কথা বলা হয় যে আমরা পোষা পাখির সাংবাদিক, মানে এখন হয়তো কেউ হয়তো আগের যে সরকার ছিল সেই সরকারের ছিল, এখন আবার নতুন সরকার সেখানে হবে, এই জায়গা এই বৃত্তের বাইরে আমরা যেতে পারছি না কেন? এইটাকে একটা রাজনৈতিক পটভূমি বাংলাদেশে তৈরি হলো। আমি একটু শুনবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আমরা যাচ্ছি এখন প্রকাশে বিরতিতে। ফিরে এখন প্রকাশ্যে। বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে এই
পটভূমিটা তো একদিনে তৈরি হয়নি। আমরা তো 90-এর দশক থেকে সাংবাদিকতা করছি, একদম গোড়া থেকেই। তখন তো আমাদের এই ধরনের প্রশ্ন শুনতে হয় নাই। তখনও কিন্তু রাজনৈতিক দলের মুখপাত্রের মতো অনেক পত্রিকাও ছিল, কোনো কোনো জায়গায় রাজনৈতিক ব্যক্তির পত্রিকাতেও আমরা কাজ করেছি, টেলিভিশনেও কাজ করেছি। কিন্তু এই সাম্প্রতিক সময় এটা বাড়লো হয়তো 2008 বা 2013-র পরে। প্রথম কথা হচ্ছে যে সাংবাদিকতায় আমরা যেটাকে আমাদের মুরব্বীরা বলতে চায় যে আমরা খুব গোল্ডেন এরাতে ছিলাম, এরকম কোনো কিছু এই পৃথিবীতেই কোনোদিন কোনো এক্সিস্ট করে না। আপনি তো খুবই ভদ্রলোক, সেজন্য আপনি বললেন যে কোনো পত্রিকা বাংলাদেশে ছিল না যার একটা সাংঘাতিক রকমের স্ল্যান্ট বা একটা প্রপার অবস্থান, যে ইত্তেফাক, আওয়ামী লীগ, সবার একটা মতলব সংবাদ, ছিল, হ্যাঁ। একটা বামপন্থী কমিউনিস্ট পার্টি, সবারই ছিল, আজাদ, এটা সবার, মানে এভরিওয়ান। এবং এবং আমি আবার বলি, এবং এটা ব্যক্তির পত্রিকা ছিল, হ্যাঁ। মানে কোনোদিন এটা একটা নিরপেক্ষ সংবাদ মাধ্যম হয়ে ওঠে নাই। আমাদেরকে মার্শাল মেকলুহান, মানে গণযোগাযোগের যে দার্শনিক মার্শাল মেকলুহান, যে বলছিল যে মিডিয়াম ইজ দ্য মেসেজ, মানে মাধ্যমিক বার্তা, এইটার প্রমাণ আমরা পাইতাম ঢাকা ইউনিভার্সিটিতে মারামারি আমাদের চোখের সামনে আমরা দেখতেছি, কিন্তু আগামীকালের পত্রিকা পড়ার আগেই জানি আমরা বাংলার বাণী কি লিখবে, আমরা জানি যে দিনকাল কি লিখবে, আমরা জানি ইত্তেফাক কি লিখবে, আমরা জানি যে সংবাদ কিভাবে এটা পরের কাগজ কি লিখবে, পরের কাগজ কি লিখবে। আমরা এটা মিডিয়াম ইজ দ্য মেসেজ, আমরা আমাদের পত্রিকার শিরোনাম পড়ার আগে পত্রিকার মাস্টার পড়ে আমরা জানি যে খবরটা সে কি লিখবে। বা আমরা যখন মানে আমরা তো 4-5 জন একসাথে কাজ করলো, কে কি লিখবো, কে কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তো এইটা ওরকমই ছিল সব সময়। বরং মানে 2000 সালের পরে আইসা বা 2000 সালের পরে একটু যেহেতু বড় হয়েছে, সেহেতু একটু চেষ্টা করা হইলো যে না, আমরা একটু জাতীয় হই, আমাদেরকে যাতে চেনা না যায়। আমরা কিন্তু একটা ভনিতা নেওয়া, হয়তো একটা বনিতা নেওয়া, কিন্তু আমি বা আপনি, আমাদেরকে কিন্তু আমরা কিন্তু এই পরিচয়টা নিয়ে গর্ববোধ করি নাই, বা এই পরিচয়টা কখনো দিতে চাই নাই যে আমি বিএনপির বা আমি আওয়ামী লীগের হ্যান ত্যান। আমার মনে আছে আমি এক বিচিত্র কাজ করছিলাম বাংলাদেশে, ওই যে বিএফইউ যে দুইটা, ঢাকা বিএফইউ যে দুইটা না, আমি একবার গিয়ে তদবির কইরা আমি 2 বিএফইউরই সদস্য, কিন্তু আচ্ছা আচ্ছা, 2 ফোরামেরই সদস্য, মানে বিএনপি পন্থী ফোরামের সদস্য, আওয়ামী লীগের মধ্যে। আমি বলছি যে ভাই 2টা ফোরাম, এখন এই ফোরামে ভালো কিছু হয় কিনা আমি কেমনে জানবো, আমার তো আপনাদের সাথে কোনো পলিটিক্যাল এফিলিয়েশন নাই। তারপর অনেক কিয়াটিয়া কইরা 2 ফোরামেরই মেম্বার আমি। ইন্টারেস্টিং, আমি বোধহয় অল্প কয়জনের অন্তর্ভুক্ত যে 2 ফোরামেরই মেম্বার। তো ওইটা আমি চেষ্টা করে গেছি, যে কারণ আমাদের কাছে আর গর্ব লাগতো না। আপনি মনে থাকবে আমাদের আগের জেনারেশন আইসা কইতো ধর্মিয়া আমারে না জিজ্ঞেস কইরা বিএনপির মহাসচিব কোনো একটা কাজ করে নাকি, বা আমারে না জিজ্ঞেস করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটা করে ফেলবে। সাধারণ সম্পাদক বলতে হতো, আমাকে জিজ্ঞেস না করে আপা বা ম্যাডামরা, অ্যাবসলিউটলি, এটা তারা গর্ব করে বলতো আমাদের সময় থেকে আইসে, কিন্তু এবং প্রেস ক্লাবে বসে বসে এটা তারা গর্ব করে তারা বলতো কোন ডিসিশনের ব্যাপারে তাকে এরকম জিজ্ঞেস করা হচ্ছে। সেটা তো আমরা তো কামাল লোহানী, ফয়েজ আহমেদদের বা রিয়াজ ভাইদের সাংবাদিকতা দেখেছি, মাহফুজুল্লাহ ভাইদের সাংবাদিকতা দেখেছি, অ্যাবসলিউটলি, কিন্তু আমরা কিন্তু উনাদের অনুসারী হই নাই। মানে মাহফুজুল্লাহ ভাইয়ের উদাহরণটা ভালো হয়েছে, কারণ মাহফুজুল্লাহ ভাই আমাদের সাথে অনেক ভালো করে মিশছেন, অনেক ভালো করে, এবং উনি মারা গেছেন আমাদেরকে স্নেহ ভালোবাসা করতে গিয়া, বকা দিতে গিয়াও, মানে উনি কিন্তু লার্জার দ্যান লাইফ একটা লোক ছিলেন, কিন্তু উনি একটা দল বা মতের সমর্থক, আমরা কিন্তু এটা ফলো করি নাই। এবার রিয়াজ ভাই, হ্যাঁ রিয়াজ ভাইয়ের কথা বলা যায়, রিয়াজ ভাইও আসলে নাই আর আমাদের মধ্যে, তো আমরা কিন্তু এটা ফলো করি না। আমাদের হিরোই ছিলেন তারা একরকম, কিন্তু আমরা তাদের ফলো করি নাই, আমরা ওটার মধ্যে থেকে আসলে কোনো গর্ব নেই নাই। মানে এইটা কিন্তু আমার কাছে মনে হয়, আপনি তো একটা গবেষক মানুষ মোটামুটি, আপনি কিন্তু একটা গবেষণা করে দেখতে পারেন কেন আমাদের কাছে আর এটা তখন আর আকর্ষণীয় হইল না। কিন্তু টেলিভিশন বাইরে হওয়ার পরে যেটা হয়েছে, টেলিভিশন বাইরে হওয়ার পরে আমার ধারণা সেলফিটা সর্বনাশ করছে, বুঝছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এসে একটা সেলফি, উমুকের সাথে এসে একটা সেলফি, এর আগ পর্যন্ত বা টেলিভিশন ক্যামেরার আসার আগ পর্যন্ত প্রকাশও ছিল না। হ্যাঁ, সাংবাদিকরা কিন্তু ওইটা করতে চায় না, এবং আমাদের সময় আস্তে আস্তে আমরা এইটা আর আমাদের কাছে কোনো গর্বের ব্যাপার ছিল না যে আমি উমুক মন্ত্রীর পিছনে হাঁটি বা সামনে দৌড়াই, এইগুলি আর ভালো জিনিস ছিল না মনে হয় আমাদের সময়। না, কিন্তু এটা ওই যে প্রাপ্তিযোগের ব্যাপারটা যখন তৈরি হলো, যে আমার একটা বিদেশ ট্যুর লাগবে, আমার একটা পাওয়ার প্ল্যান্ট লাগবে, আমার একটা এটা সেটা নানা কিছু, পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত যাইতে, পাওয়ার প্ল্যান্ট তো মনে করেন আমি জানি না এটা কারা কারা পাওয়ার প্ল্যান্ট পাওয়ার কথাটা ভাবনাও আনতে পারে, যে আমি প্রধানমন্ত্রীর সাথে আমার এরকম সম্পর্ক হবে যে আমি একটা পাওয়ার প্ল্যান্ট পাবো। বিদেশ ট্যুরগুলি কিন্তু
একেবারে মানে আমি মানে আগেও ছিল বিদেশ, আগে আগে ছিল, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ ট্যুরে যাওয়ার জন্য যে লালসা বা এইগুলি কিন্তু এতটাই ফালতু। কারণ আমি জীবনে যাই নাই, কিন্তু যাওয়ার যে বর্ণনা শুনছি, দুজন মানুষ এক ঘরের মধ্যে থাকে, তারপর হচ্ছে ইকোনমি ক্লাসে কইরা, মানে কোনো একটা লাক্সারি তো নাই, কোনো একটা লাক্সারি তো নাই, বিভিন্ন জায়গায় গিয়ে মানে একটা লাক্সারিও তো না, মানে এই 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 বিদেশ দেখার থেকে ভাই ওই পূর্বাচলে গিয়া হাঁস টুস খাওয়া আরো ভালো। না কিন্তু এই যে সাংবাদিকদের এই বিপন্নতাটা কেন, এই যে তাদের তো মানে আগে কিন্তু সাংবাদিকরা ঠিক আছে আমরা জানি যে বেতন টেতন কম ছিল, এখনও অনেকে বলে যে বেতন কম, কিন্তু এখনকার চেয়ে অনেক ছিল, কিন্তু তাদের মধ্যে তো এই ধরনের লোভের জায়গাটা তৈরি হয় নাই, তাই না? আমি এই কথার সাথে পুরোপুরি একমত না, আমার আবার দ্বিমত পোষণ করতে হয়। প্রথম কথা, সাংবাদিকটা তাদের কাছে কোনোদিনই পেশা ছিল না, তারা ছিল একটা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক। তো কোন একটা জেলার থেকে তারা একটা জেলা প্রতিনিধি। না, আমি ঢাকার সাংবাদিকদের যারা, ঢাকার সাংবাদিকদের মধ্যে তো আমি যদি ঢাকার বাইরের কথা বলি, ওখানে বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক ছিল, উকিল ছিল, হ্যাঁ তারা। আমি যদি ঢাকার কথাও বলি, ঢাকায় হচ্ছে বাছা বাছা 5 মানে একটা হাউসের 5-7-10 জন এটাকে প্রফেশন হিসেবে নিত, যেটা আমার প্রফেশন। বাকিরা হচ্ছে, বাকিদের মধ্যে নানা ধরনের, হ্যাঁ পার্ট টাইমার, এদের মধ্যে কেউ হয়তো লেখক, কেউ হয়তো দার্শনিক, কেউ হয়তো গল্পকার, কেউ হয়তো জুয়ারি। মানে আমাদের মধ্যে প্রচুর জুয়ারি ছিল আমাদের আগের সেশনে। প্রেস ক্লাবে জুয়া খেলার জায়গাটাই সবচেয়ে বেশি, হাউজি জায়গাটাই সবচেয়ে বেশি ভরা থাকতো। কিন্তু ঘটনা হইতেছে, এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমিও যখন সাংবাদিকতা ঢুকছি, তুষার মনে হয় আমার একটু, কারণ তুষার পাস করার আগেও ঢুকছেন মনে হয় না, আমি আর তুষার একদম এক বয়সে হইলেও তুষার সাংবাদিকতা আমার মেলা সিনিয়র, কারণ আমি পুরোপুরি মাস্টার্স পাস করে এসে তারপর সাংবাদিকতায় ঢুকছি। তুষার মনে ইউনিভার্সিটি ভর্তি হই আমরা সাংবাদিকতায় জয়েন করছে, সেজন্য তুষার আমার বেশ খানিকটা সিনিয়র। কিন্তু আমাদের সময়ও সাংবাদিকতা করতেছি, মানুষ এই কথা বললে জিজ্ঞেস করতো কিন্তু আর কি করো। তো ওইটা আসলে প্রফেশনাল, মানে প্রফেশন হিসেবে আমরা দেখছি যে মূলত বেসরকারি টেলিভিশনগুলি আসার পরে এইটা একটা প্রফেশনাল বাতাবরণ হলো। এবং বেশ কিছু যে বাংলার বাণী বা এই জাতীয় যে পত্রিকাগুলো, সংবাদ, এখানে কিন্তু পার্টির কর্মীরা ফুল টাইমার হিসাবে বা হিসাবে অ্যাবসলিউটলি। আর কিছু ওই জায়গাটা দিয়ে আমি বিরতিতে যাব, আমাদের কাছে যারা প্রতিক্রিয়া ছিলেন তারা আবার কিন্তু মানে ওই যে নীল রঙের বংশ থেকে আসা এবং অভিজাত শ্রেণী থেকে এসে তারা সাংবাদিকতা করছেন। হ্যাঁ, তো এইটা আমি মনে করি যে এইটা 90 পর আসল কাগজ, ভোরের কাগজ, এই পত্রিকাগুলো যখন আসলো, তখন কিন্তু সাংবাদিকতা বিভাগ, অন্যান্য বিভাগের ছেলেমেয়েরা বা একটা 90-এর আন্দোলন এক ধরনের প্রণোদনা ছিল সাংবাদিকতা আসার ক্ষেত্রে আমার কাছে, যেটা অবশ্যই। হ্যাঁ, তা আমি যেহেতু আবার শিক্ষকতারও একটা আছে, সেই জায়গা থেকে একটু আমি বিরতি থেকে ফিরে এসে জিজ্ঞাসা করবো যে নৈতিকতা, ইথিক্সের কথা বলা হয়, সেইটা আসলে কতটা আমরা আসলে ইথিক্স বলে কিছু নাইও মনে হয় নাকি? আমি একবার বলেছিলাম যে আমরা রক্ষা করতে পারি না, সেটা আমি শুনবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আমরা যাচ্ছি এখন প্রকাশ্যে বিরতিতে। ফিরে এলাম এখন প্রকাশ্যে, বলছিলাম নৈতিকতা, সে কি বেঁচে আছে কিনা। এখন আপনি তো দার্শনিক মানুষ, আপনার সাথে কথা, কিন্তু আমি মোটামুটি ভাবে অত ভারী শব্দ নৈতিকতা আমি ওগুলি বলতে চাই না। আমার কথা হলো যে ভাই, আমি 2টা শব্দ আমার পছন্দ, এটা হলো সিরাতুল মুস্তাকিম, সরল পথ। যে ভাই, ভুল হইতে পারে, আমার সামর্থ্যের অভাব থাকতে পারে, যোগ্যতার অভাব থাকতে পারে, আমার চোখের দেখার সীমাবদ্ধতা থাকতে পারে, আমি দুইজনই চশমা চোখে দেখতে হয়, ভালো পাওয়ারই আছে, আপনার চশমা আরো বেশি পাওয়ার, এটা সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু আমি দেখি নাই, কিন্তু কইতেছি দেখছি, বা আমি যেইটা দেখছি সাদা সেইটার এটা কইতেছি যেটা কালো, মানে ওইটার মধ্যে আমার মনে হয় যে ওইটার মধ্যে ঝামেলা আছে। আমার মনে হয় যে ওই পথটা না অনুসরণ করা উচিত। এবং নৈতিকতা কি আসে না আসে, আসলে কোনটা নৈতিকতা, ওইরকম দার্শনিক তর্কের মধ্যে দিয়ে আমরা না গিয়া, আমি সহজ এটা হিসাব বাইর করছি যে ভাই, আপনি খালি এইটাই কর যে আপনি এইটা ঠিক বেঠিক বলেও তো আর কোনো জিনিস নাই, যে আপনি যা দেখছেন তাই কইছেন কিনা, যা আপনি জানেন তাই আপনি বলেন কিনা, বা আপনার এইটার সাথে অন্য কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত কিনা। তুষার আব্দুল্লাহর সাথে আমি আজকে এখানে একটা বসে রয়েছি, এই একটা, বা উনি আমাকে কোনো একটা কিছু অ্যাসাইনমেন্ট দিতে পাঠাইছে, এইটার জন্য আমার চাকরি দেয়, বেতন দেয়,
এর বাইরেও আপনি অন্য কোনো স্বার্থের কথা চিন্তা করেন কিনা, আপনার দলের স্বার্থ হইতে পারে, আপনার পকেটের স্বার্থ হইতে পারে, এটা চিন্তা করেন কিনা, তাহলে আপনি বুঝবেন। এবং আমার ধারণা যারা অনৈতিক কাজ করে তারা এটা না বুঝা করে, এরকম আমি একজনেরও পাইনি। মানে আছে না, আপনি তারা নীতি কথা শোনাইলেন, দুর্নীতি কাকে বলে এটা শোনাইলেন, পাতার পর পাতা। আমার এক বন্ধু এখন সরকারি বড় কর্মকর্তা হয়েছে, সে মানে বেশ বড় কর্মকর্তা, সে আমার বলে যে দুর্নীতি একটা এনসাইক্লোপিডিয়া করবে, কোথায় কোথায় কেমনে কেমনে দুর্নীতি হয় এটা একটু বুঝাবে, তাইলে বলে মানুষ বুঝবে। আমি মানুষ না বুঝে দুর্নীতি করেন, মানে এরকম হয় নাকি জীবনে? আমি জীবনে জানি না যে মানুষ না বুঝায় যে এই যে সামনে কয়দিন পরে রমজান মাস হইতেছে, যে পানিটা খায় ফেলছি গোসল করতে গিয়ে বুঝি নাই, এরকম ভাবে দুর্নীতি কোনোটা করে কিনা এটা নিয়ে আমার সন্দেহ, এবং এটা দুর্নীতির পর্যায়েই পড়ে কিনা, কারণ এটা তো একটা ভুল। আপনি একই ভুল বারবার করলে গিয়ে তারপর এটা অপরাধ হলো, তো আপনি এটা ভুল করতে পারেন না যে আপনি জানেন না আপনি এটা ভুল করবেন, মানুষ হয়েছেন আপনি ভুল করবেন না। কিন্তু দুর্নীতি বা নৈতিকতাটা আমি বুঝি যে মানুষ এটারে নিজের স্বার্থে, আমি একদম বলি একদম নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে বা নিজের কোনো আদর্শ আরেকটা মানুষের উপরে চাপাই দেওয়ার স্বার্থে যেগুলি করে এগুলি দুর্নীতি, এবং যেটা সে আবার কইতে পারে না যে সে এটা করছে, তারা এটা লুকাইতে হয়। এবং এইটার ক্ষেত্রে তো আমি যদি বলি যে রাজনৈতিক দলগুলো যে সাংবাদিকদের ব্যবহার করছে, এটাও তো সে সাংবাদিকরা তো না বুঝে ব্যবহৃত হচ্ছে না। অবশ্যই। আমার মনে আছে তখন ফেসবুকে খুব মানে আমার সোশ্যাল হ্যান্ডেল বলতে আমি ফেসবুকটারে ব্যবহার করতাম আসলে সে সময়। তো স্ট্যাটাস দিলাম, দুই নেত্রীর প্রতি অনুরোধ, দয়া করে সাংবাদিকদের দলীয় কর্মী ভাববেন না, আর দলীয় কর্মীদের সাংবাদিক ভাববেন না। কারণ দেখা যেত যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা তথ্য নেয় হচ্ছে সাংবাদিকদের মতো তথ্য নেয় হচ্ছে দলীয় কর্মীদের কাছ থেকে। সাংবাদিকরা যে ব্যবহৃত হয় এটা তার চয়েস, মানে এটা তার পক্ষে এটা বেউদ্দেশ থাকার কোন রকম কোনো উপায় নাই। না অপচেতন মনে হচ্ছে না, এটা কোনো অপচেতন মনে হচ্ছে না, সেটা কোনো আসমান থেকে পড়তেছে না, সেটা কোনো কাকতালীয় হইতেছে না, সেটা বুঝতে পারতেছে না এরকম হইতেছে, ও আচ্ছা ও মা তাই নাকি, বলিস কি, এটা কি তেমন দুর্নীতি হয়েছে, ওই 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 জিনিস না। কিন্তু এটা সে খুব ভালো করে জানে, সে যে এখন এই সুবিধাটা নিচ্ছে, এটা অবশ্য সাংবাদিকদের ক্ষেত্রে না, পৃথিবীর কোথাও ফ্রিল্যান্স নাই রে ভাই, কোথাও নাই। কোনো রাজনীতিবিদ বা হবু রাজনীতিবিদ যদি কোনো সময় ভাবেন যে তিনি অন্য কারো দেয়া গাড়ি ব্যবহার করতেছেন, বাড়ি ব্যবহার করতেছেন, আচ্ছা এটা তো তেমন কিছু না, আমরা তো এটার জন্য ব্যবহার করছি না, ভাই এটার মূল্য আপনার চুকাইতে হবে। তো এখন হচ্ছে যে আমরা তো পত্রিকায় কাজ করেছি, তারপর টেলিভিশনে কাজ করলাম, এখন পত্রিকাগুলো টেলিভিশন হয়ে গেছে, হ্যাঁ, তারাও ডিজিটাল হয়ে গেছে সবকিছু। তাই আসলে টেলিভিশন বা এই দৃশ্য মাধ্যম বা আসলে মিডিয়াটা তো যে আমরা একটা খাবার বলি না কম্বো, এই কম্বো মিডিয়ার পরবর্তী স্টেপটা কি? যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র অনেক অগ্রগামী, সেইখানে কি দেখা যাচ্ছে, তারা কোন দিকে যেতে চায়? এইটা আপনি একদম ঠিক কথা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর গণমাধ্যমের দিকে ফ্রন্ট রান, মানে তারা লিড করে, আসলে ট্রেন্ডের দিক দিয়ে লিড করে, ট্রেন্ডের দিক দিয়ে লিড করে। আমি আবার দেখতেছি কেন জানি আবার নিউজ পেপার ফিরতেছে। নিউজ পেপার বলতে ঠিক নিউজ পেপার না, মানে আমরা তো 3 লাইনের বেশি লেখা ভুলে গেছি, আমরা সবকিছু দৃশ্য মাধ্যমে ভিডিও আসছে, মানে ওই লিখিও না তো, এই যে মুখে বলে দিই লেখাটা উঠে, ওই 3 লাইনের মধ্যে একটা লেখা হচ্ছে ভিডিও আসছে, বা ভিডিও লিংক কমেন্টে। ওই এখন আবার কিন্তু আমি আবার দেখতেছি যে এইটার পরে এখন আবার হচ্ছে যে বড় আর্টিকেল, মানে বিস্তার, বড় আর্টিকেল জনপ্রিয় হইতেছে, এক্সপ্লেইনার জনপ্রিয় হইতেছে। বড় আর্টিকেল জনপ্রিয় হওয়ার একটা কারণ হচ্ছে যে কোনো কিছুর একটা ট্রেন্ড, মানে এখন তো এই যে সোশ্যাল মিডিয়াতে এই যে ফোন নিয়ে বসে থাকা, ফোন ঘাটা, ফোনের মধ্যে জিনিসপত্র দেখা, এটা একটা ট্রেন্ড না, এটা একটা সুপার ট্রেন্ড হইতে। আমার ধারণা আমার মানে এটা পিকে উঠে গেছে, এটা একদম পিকে উঠে গেছে। এখন হচ্ছে যে আবার একটা, আমার কাছে মনে হচ্ছে যে পডকাস্টে পিক, আমার কাছে মনে হয় যে আমার মনে হইতেছিল আসলে মানে যে এখন আবার একটু পড়ায় ফিরতেছে সবাই, কারণ এই যে শোনা দেখা শুনতে শুনতে কি হয়, মানে একটা পর্যায়ে গিয়া কিন্তু আসলে ক্লান্তিকর। কারণ পড়তে সময় আপনি যেমন অনেক পড়েন, আপনি এটা নিশ্চয়ই এটা আপনি অনেকবার এটা এক্সপিরিয়েন্স করছেন, লেখক কিন্তু একলা লিখে না, পাঠকের সঙ্গে নিয়ে লিখে, পাঠকের সঙ্গে নিয়ে লিখে, আবার একলা পড়েও না, ইয়ার সাথে নিয়ে লেখকের সঙ্গেই পড়ে। এবং যেগুলি কালো কালো অক্ষর, ওগুলি যেমন গুরুত্বপূর্ণ, মাঝখানে যা কিছু মানে মাঝখানে যে কিছু সাদা, সেগুলো তো গুরুত্বপূর্ণ, মানে যাবার আগে কি বলো নাই ওইটাও আসলে বলার মতোই গুরুত্বপূর্ণ। কিন্তু
এবং একটা ওই যে মানে যেটা হলো মানুষ কতক্ষণ আর অস্থির থাকবে এখন, হ্যাঁ। মানে রিলে যে তো শেষ করলো, হ্যাঁ। রিলের পর আর কি আনবে? আর কি আনবে, হয়তো কোনো কিছু আরো বুলেট টুলেট আনবে, মানে কিছু একটা কি করবে, কিছু একটা করবে। ভাই রে ভাই, মানুষের অ্যাটেনশন স্প্যান বলে 30 সেকেন্ড, যা কিছু আপনার 30 সেকেন্ডের মধ্যে করে ফেলতে হবে। কিন্তু আমরা যখন টেলিভিশন করি হ্যাঁ। তখন আমাদেরকে বিবিসি বলেছিল প্রশিক্ষণের সময় যে মানুষের এই যে মনোযোগের জায়গা 9 মিনিট, সেটা এখন 30 সেকেন্ডে এসছে। 30 সেকেন্ড। আর আমরা এই 1999 থেকে 26-এ হ্যাঁ। আমাদের অস্থিরতা কোন পর্যায়ে? হ্যাঁ, এবং সেইটা হচ্ছে যত ক্রিঞ্জ কন্টেন্ট, মানে কন্টেন্ট হইতে হলে এটাকে আপনার ক্রিঞ্জ হইতে হবে, মানে এটা কোনো না কোনো কন্টেন্ট ভাবে শব্দটা নিলাম, কন্টেন্ট বা আধেও যাই বলি, এই কন্টেন্ট নিয়ে আমরা একটা বিপন্নতার মধ্যে থাকি যে কন্টেন্ট কি হবে, কিন্তু আমাদের সেইখানে আমাদের একটা মানে ইয়ে আছে, দারিদ্রতা আছে, যে সেই জায়গাটা একটু শুনবো যে আমরা কন্টেন্ট বলতে আসলে কি বুঝি, যে কোনো কিছুকে আমরা কন্টেন্ট বানিয়ে সেটা নিয়ে একটু কথা বলবো। বিরতি থেকে ফিরে এসে দর্শক আমরা যাচ্ছি এখন প্রকাশের বিরতিতে। এলাম এখন প্রকাশে, বলছিলাম যে কন্টেন্ট, তা আমরা সব কিছুকেই কন্টেন্টের তো এখন সম্পাদক দরকার হয় না, সবাই আবার এই যে ফেসবুকে দেখা যাচ্ছে যে সবাই কন্টেন্ট ক্রিয়েটর, কেউ আর ওই যে কোথায় চাকরি বাকরি করছে, কী কাজ করছে ওটা লেখা নাই, কন্টেন্ট ক্রিয়েটর। একটা জাতির সবাই যখন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায় তখন এই জাতির তো সৃজনশীলতার অভাব নাই, এটা তাই প্রশ্ন করার কোনো সুযোগ নাই, খুব সৃজনশীল জাতি। এখন মানে নানা ধরনের কন্টেন্টের মুখোমুখি আমরা নানা সময় হয়েছি, কিন্তু এগুলি নিয়ে আমরা কোনোদিন গর্ব করি নাই। মানে একটা খুব জোক প্রচলিত হচ্ছে কমল কুমার মজুমদারের নামে, যেহেতু তিনি ওই দেবেন্দ্রনাথ ঠাকুরকে ঠাট্টা করতে গিয়া, যে অর্শরোগটি আমাদের সবারই আছে বটে, কিন্তু আমরা কেউ তো এটা নিয়ে গর্ব করে বেড়াই না। আমরা যে এই অর্শরোগটি নিয়ে গর্ব করে বেরিয়ে মহর্ষি হচ্ছি, এইটা কিন্তু আগেও ছিল, আগে ছিল, কিন্তু আগে যারা ছিল তারা নামটা লুকায় রাখতো। ধরেন আমি আপনি নরসিংদী যাইতেছি, কুমিল্লা যাইতেছি, 2 টাকার পত্রিকাটা কিন্তু সায়দাবাদ আসলেই হাতে পাইতাম, বা যাত্রাবাড়ি পার হইতে আগে একটা 2 টাকার পত্রিকা হাতে পাইতাম, যে 2 টাকার পত্রিকাটা খুব বেচা কেনাও হইতো। আমরা কিনতাম মূলত একটা বড়সড় টিস্যু পেপার হিসাবে, এই যে আমরা খাওয়ার এই নিজের শার্ট প্যান্ট বাঁচানোর জন্য, এগুলির জন্য, বাট আমরা একটু দেখতাম, কিন্তু এগুলির মধ্যে কোনো সম্পাদকের নাম থাকতো না। এবং এই সম্পাদক কোনোদিন আইসা দাবি করতো না যে ভাই আজকেই তো এই মাত্র আমি 1 লাখ কপি বিক্রি করে আসলাম, এবং এদেরকে আমরা কেউ কোনোদিন চিনতামও না। নিউজপ্রিন্টের ভাইরালিজম ওইখানে শুরু, ওগুলি আমরা কেউ চিনতাম না। মুশকিলটা হয়েছে এইসব লোকজন এখন বুক ফুলায় আমার 3 লাখ ভিউ, আমার 5 মিলিয়ন সাবস্ক্রাইবার, ওইসব কন্টেন্ট দিয়েই, কিন্তু অ্যাবসলিউটলি ওইসব রাবিশ কন্টেন্ট দিয়াই কিন্তু অনেকে ভালো কন্টেন্ট দিয়েও অনেক মানে ভালো সাবস্ক্রাইবার হয়েছে, সেটা তো হয়েছে, ভালো হয়েছে, কিন্তু খারাপ কন্টেন্ট, ক্রিঞ্জ কন্টেন্ট দিয়া এগুলি হয়েছে। আপনি যেটা বলেন হচ্ছে যে কোনো কিছু কন্টেন্ট কিনা, এখন আপনি ধরেন আপনি কবি, আপনি কবিতা লিখতেছেন, কিন্তু সেই কবিতা কখনো মানুষের সামনে আসতেছে না, কারণ সেই কবিতা আপনারই সন্তুষ্ট করতে পারতেছে না। আপনারই সন্তুষ্ট করার পরে তো আপনি আরেক জায়গায় আনবেন। এই জিনিসটা এখন একদম উল্টা দিকে, মানে রিভার্স। আপনি এটা চিন্তা করে দেখেন, সে সব কিছুতেই সন্তুষ্ট। আবারও খবরের কাগজের আর্লি জীবনের কথা কইতে হয়, সাব এডিটরের কপি যখন ডেস্ক এডিটরের কাছে গেছে, সে কইতেছে যে এতগুলি ডিকশনারি পয়সা দিয়ে কিনা ডেস্কে রাখছি, বানান সন্দেহ হইলে তো একটু তো দেখবেন। ভাইয়া আমার তো সন্দেহই হয় না। এখন আপনি কন্টেন্টের ক্ষেত্রে তো কারো কোনো সন্দেহ নাই, সবই কন্টেন্ট। মানে আমি আপনি এখানে কথা কইতেছি, বাদাম খাইতেছি, কন্টেন্ট। পিছন দিতে কেউ একটা নদীতে পুইরা মুইরা গেল, ওইটাও কন্টেন্ট। মানে ডাল পুড়ে যেতেছে, ওইটাও কন্টেন্ট। যা স্বামী স্ত্রী ঝগড়া করতেছে, ভালোবাসতেছে, সবই কন্টেন্ট। মানে আপনি আলাদা করে না, মানে একটা তো আছে যে বাইরের পৃথিবী, একদম মানে শোবার ঘর পর্যন্ত। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমার কাছে আবার মনে হয় ইনারা মনে হয় সবচেয়ে স্মার্ট, এনারা যারা আছে। কারণ আমি দেখতেছিলাম, আমার একটু শিল্প সাহিত্য নিয়ে একটু আগ্রহ আছে, মানে আমি পারি না দেখেই আগ্রহটা একটু বেশি। তো ওইটার ক্ষেত্রে প্রশ্ন আসছে যে কোনটা শিল্প। এখন সর্বজন একটা কথা মানছে যে সবই শিল্প। মানে আইতে যাইতে আপনার এই ক্যামেরাও শিল্প, কলা একটা দেয়ালে লাগায় রাখলেও শিল্প, চায়ের কাপ একটা ফালায় রাখলেও শিল্প, আপনার এরকম গালে হাত দিয়ে একটা ছবি তুললে ওইটাও শিল্প। মানে সবই শিল্প, শিল্পের বাইরে এই পৃথিবীতে কিছু নাই। তো ওরা মনে হয় এটা শিখছে যে আসলে সবই আর্ট। খালি এখন আপনি সাহস করে বুক ফুলে এটা আপনি দেয়ালে দিয়ে দিবেন,
এবং আপনার যদি বেশ কিছু একটা মানে ফলোয়ার গোষ্ঠী দাঁড়িয়ে যায়, তাহলে আর কিসের মানে পিকাসো, মানে তাহলে সেই পিকাসো কিসের দালি, কিসের মানে নতুন এক শিল্প মানে রেনেসার জায়গায় আমরা আসছি। না, হ্যাঁ, এইটা আপনি কইতে পারেন, এইটা সাংঘাতিক রেনেসা, এবং এটা এক ধরনের ওই যে মানে এলিটিজমের মানে একদম সেই ক্ষেত্রে যে উঠারাগা। আমাদের যে ওইটা তো একটা বিষয় যে হ্যাঁ আমরা সবকিছুই কন্টেন্ট ভাবছি, আমাদের যাপিত জীবনে সবই কন্টেন্ট, কোনো কিছু বাদ নাই, কিন্তু এতে এটা মনে হচ্ছে না যে আমাদের দশকারী যদি চিন্তা করে, কবিদের যেমন দশকারী ভাগ করে, সেই দশকারী বুদ্ধিবৃত্তিক যে জায়গাটা একটা একটা জাতির তো একটা ইংরেজিতে যদি আমি বলি ইন্টেলেকচুয়াল একটা জায়গা আছে, হ্যাঁ, হ্যাঁ। সেই জায়গায় আমি আসলে কোথায় যাচ্ছি? যাচ্ছি না তো কোথাও। হ্যাঁ, আমি তো মানে আমি কি আমার পতন বা নিমজ্জন হচ্ছে? না, ওইটাও তো আসলে নিমজ্জন না উড্ডয়ন, এইটাও বোঝার ক্ষমতা এখন আর আমার নাই, এবং আমি এটা বুঝতেও চাইতেছি না। আমি আমার ইচ্ছা পারলে ঠেকাও, আমরা একটা পারলে ঠেকাওর যুগে আছি, কিন্তু হ্যাঁ, আমার ইচ্ছা এটার আমি মনে করতেছি আমার আপনি সুশীলের মতো কথা বলবেন না, ওইসব কবিতা অনেক পড়ছি, এগুলি হচ্ছে যে সব এইটা আমার কবিতা হচ্ছে এখন চ সিরিজের, খ সিরিজের, আপনি উমুক না তুমুক না, এইটাই হচ্ছে আমার কবিতা, এটাই হচ্ছে আমার গান। আপনার সৃজনশীলতা আপনার কাছে রাখেন, আপনি সৃজনশীলতার কথা বলতেছেন মানে হচ্ছে আরে ঘরে ঘরে এখন নবরণ ভট্টাচার্য। হ্যাঁ, ঘরে ঘরে নবারুণ ভট্টাচার্য, ঘরে ঘরে আপনি ঘরে ঘরে সব বিদ্রোহী শিল্পী, এবং কেউ কারো শোনা দরকার নাই তো। আমি ওই দিন একটা অনুষ্ঠানে গেছি, মানে ছিলাম, সেই অনুষ্ঠানে আমেরিকাতেই, তো সেই অনুষ্ঠানে পাকে চক্রে আমাকেই আসলে মূল আলোচক বলা হয়েছে, কিন্তু আমাকে বলা হয়েছে যে আমি মূল আলোচনায় যাওয়ার আগে আরো কেউ কেউ কথা বলবে। এই কেউটা 100 মানে ওই অডিটোরিয়ামে ছিলেন হচ্ছে 165 জন, কথা বলছেন 164 জন, দুইজন আবার চলে গেছে। আমার না এটা ইয়ার বাইরে ছিল যে এইটা কেমনে, মানে এটা কেমনে এরকম হয়, মানে সবাই মানে এখন কারো কাউকে শোনা দরকার নাই, কিন্তু আমি যে বক্তা, আমি যে ক্রিয়েটর, এইটা তোমাকে মানতে হবে। আপনি যে কোনো সময় আপনি দেখবেন যে মানে এইটা এতটাই প্রভাব বিস্তারকারী জিনিস হয়েছে, মা বা বাবা তারা ছেলে বা মেয়ে সম্পর্ক বলে আমার বাচ্চা তো সাংঘাতিক ইনফ্লুয়েন্সিয়াল, ইনফ্লুয়েন্সিয়াল, হ্যাঁ, মারাত্মক। তা আমরা এদের শেষ করতে হবে, তার আগে একটু বলতে চাই যে তাহলে গণমাধ্যম শুধু না, সাংবাদিকতার তাহলে গন্তব্যটা কোথায় কোথায় যাচ্ছে? মানে জার্মানি থেকে ঢাকা, একদম সাংবাদিকতা মানে জার্মানি থেকে ঢাকা, নিউ ইয়র্ক ঘুরে কি মনে হচ্ছে সাংবাদিকতা কোন দিকে যাচ্ছে? আচ্ছা, এটার জন্য আমি একটা কথা বলি। আমি 2017 সালে ডিসিতে একটা বক্তৃতা দিতে গিয়া কিন্তু আমি এটা বলছিলাম যে সাংবাদিকতা পেশা হিসেবে জার্নালিজম ইজ ডাইং, কারণ সাংবাদিকতার মূল কাজ ছিল হচ্ছে ওয়াচডগ রোল প্লে করা। তো ওয়াচডগ রোল প্লে করার জন্য তাকে তো আসলে একটা গাছের উপরে উঠা হিসেবে বসে থাকতো। তো ওই দলপতি তাকে ঠিক করলো যে তোমার কোনো কাজ করতে হবে, তুমি গাছের উপরে উঠে বসে থাকো, গাছের উপরে উঠে বসে থাকলে তুমি কোনো ইয়াটি আসলে তোমার এখন ভেপু বাজায় আমার তুমি সাবধান করতা। এখন তথ্য প্রযুক্তির এই বিস্তারের যুগে ওয়াচডগ রোলটা কিন্তু অবসলিট হয়ে গেছে। কেমন সত্যি আমি এটা পরীক্ষা করে করতেছি যে বাংলাদেশের একজন কৃষক বা একজন সাধারণ নারী শ্রমিকও কিন্তু এখন জানে যে তার গাছের পামড়ি পোকা প্রতিরোধ করতে হইলে জেলা অফিস কখন এটা দিবে, এইটা আমি ইন্টারনেট থেকে আমি এটা জানতে পারবো। ওই নারী শ্রমিক, যারে আমি নারী শ্রমিক বলতেছি, সে কিন্তু জানে তার পছন্দের এইটা হইতে পারে শুধু হাতির বাচ্চার গোসল দেখা, এইটা সে কোথায় গেলে সে এটা পাবে। তারে এখন আপনি ইন্টারনেট মানে এন্টারটেইনমেন্ট দিয়েও আপনি তারে এখন আর কন্ট্রোল করতে পারবেন না। তো জার্নালিজম তার দূরে থাক। আমি গতবার আইসে 4টা বিশ্ববিদ্যালয়েই সাংবাদিকতার ছাত্রছাত্রীদের প্রশ্ন করছিলাম, শেষ কবে ইনফরমেশন তুমি গণমাধ্যম থেকে পাইছো এবং সেটা কোনটা? তোমরা যেহেতু জার্নালিজম পড়ো, ইনফরমেশন মানে তো জানো, যে তথ্য তুমি আগে জানতা না, এই তথ্য তুমি জানছো, এটা শেষ কবে তুমি এটা গণমাধ্যম থেকে পাইছো? গণমাধ্যম সম্পর্কে আমি ব্রেক করে দিলাম যে টেলিভিশন আমাদের গণমাধ্যম, সংবাদপত্র আমাদের গণমাধ্যম, ওয়েবসাইট আমাদের গণমাধ্যম। শেষ কবে কোন একটা ইনফরমেশন তুমি গণমাধ্যম থেকে নিছো? আমি আবারও বলতেছি, আমি এটা বাড়ায় বলতেছি না,
একজনও আমি পাই নাই যারা ইনফরমেশন গণমাধ্যম থেকে না, তারা গুগল দৈত্যের কাছ থেকে নিয়েছে। যে কোনো কিছু থেকেই নেক, কানের মধ্যে তাদের আইসা চাইবা পড়ুক, টিকটক থেকে দেখুক, কোনো কিছু কিন্তু ইনফরমেশনের জন্য আমার আপনার মতো প্রত্যেকদিন ওই দরজার চিপি দিয়ে আসা খবরের কাগজের উপর নির্ভর করতেছে না, বা টেলিভিশনের একটা খবরের উপর নির্ভর করতেছে না, একদমই না। তাহলে আমাদের জন্য ইনফরমেশনের জন্য বসে নাই, আমাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য বসে নাই। আমরা কাউরে আর কোনো দিন হিরো বানাইতে পারবো যে না এটা সংবাদপত্রের ঘোষিত হিরো, যে অমুক সংবাদপত্র বলছে সে সবচেয়ে ভালো লেখক, সে সবচেয়ে ভালো লেখক গেছে, দিস নট গোনা অলসো হ্যাপেন। তাইলে সংবাদপত্রটা আসলে বা সাংবাদিকতা আসলে কি করবে? আমি টু এন্টারটেইন, টু ইনফর্ম বা ওর কোনো কিছু তো আমি আসলে করতে পারতেছি না। আমি যেটা বলতে চাই, সাংবাদিকদের এটা আসলে প্রথমে স্বীকার করতে হবে ও কোন কাজেটা লাগে। ওকে আসলে খুঁজা বাইর করতে হবে যে আমি কোন কাজে লাগতেছি। আপনি বন্ধু মানুষ, আপনারে বলি, আপনি খেয়াল করে দেখেন গত 10 বা 15 বছরে আমরা জার্নালিজম থেকে বা জার্নালিস্ট থেকে ধীরে ধীরে পারফর্মারে পরিণত হইতেছি, এবং আমার আপনার মধ্যে যে ভালো পারফর্মার সেই কিন্তু শুধু টিকা থাকবে। আপনি ভালো জার্নালিস্ট কিনা সেটার কিন্তু আর কোনো খবর নাই। আপনি ভালো পারফর্মার, সেই জন্য আপনি টিকা আছেন। আপনি কতটা ভালো পারফর্মার সেইটার উপর আপনার নির্ভর করতেছে আপনার পরবর্তী টিকা থাকাটা, টেকসই হওয়াটা। হ্যাঁ, মানে এটা ভয়ঙ্কর। তাহলে আপনি সাংবাদিকতা, মানে যেটা গানের শিল্পীদের ক্ষেত্রে হয়েছে সেটা এখন আমাদের দিকে। হ্যাঁ, কিন্তু সাংবাদিকদের এটা ভাইবা বাইর করতে হবে যে কি করলে তারা রেলেভেন্ট থাকতে পারে। সাংবাদিকরা খুবই ইররেলেভেন্ট এখন। কেউ তার দুঃখের খবর সংবাদ মাধ্যমের মধ্যে জানে না যে কোভিডের টিকা দিতে হইলে কবে থেকে দিবে, এটা সংবাদ মাধ্যমের উপরে এটা ডিপেন্ড করে, তারা এটা জানে না। এমনকি ইলেকশনের রেজাল্টটা সংবাদ মাধ্যমে পাশ কাটাইয়া কোন জায়গা থেকে তারা নিবে এইটার ব্যাপারেও তারা। তাহলে এই যে তাহলে আপাতত আমরা যে বাড়ির উঠানের ভাঙ্গা কুলের মতো হয়ে গেলাম না, তা হইলেন না। কিছু মানুষের আপনার উপর আগ্রহ আছে, মানে আপনার সাংবাদিকতা আপনি মানে এন্টারটেইন করতেছেন, ইনফর্ম করতেছেন তার জন্য না, খালি এইটা দেখার জন্য আগ্রহ আছে যে না তুষার আব্দুল্লাহর দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা কেমন। এখন ওর বায়াসের সঙ্গে যদি জিনিসটা মিলে তাহলে আপনি কিছুক্ষণ দেখবেন, ওরে যখন আপনি চ্যালেঞ্জ করবেন তখন আর আপনি দেখবেন না। সুতরাং সাংবাদিকতাটা একটা অনিশ্চয়তার জায়গায় চলে গেল। সাংবাদিকতার সঙ্গে বা আমি যদি বলি গণমাধ্যম আর গণমানুষ নিচ্ছে না বা গণমানুষ নির্ভর করছে না, সেই জায়গা থেকে একটু মন খারাপ করে অনুষ্ঠানটা শেষ করি। ধন্যবাদ আজকে আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন এখন প্রকাশের সঙ্গে তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।